ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। বলি রশনির দিকে এগোতে থাকে। তা দেখে রশনি দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচে সবাই বসে কথা বলছে, কিন্তু নাহিদের চোখে ইয়াসের গলার দাগটা ঠিকই পড়েছে। তা দেখে ওর অনেক রাগ লাগছে। কিছুক্ষণ পর ওরা সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু ইয়াসের একটা জিনিস অবাক লাগছে যে নাহিদ রশনির সাথে স্পেশালি কোনো কথা বলল না। অবশ্য যাওয়ার আগে কথা বলতে চেয়েছিল এমন আভাস ইয়াস পেয়েছিল, কিন্তু কোনো কারণে যেন নাহিদ তা পারেনি। 3 দিন পর সে কখন থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ইয়াস আর রশনি, কিন্তু কোনো রিসিভারের দেখা মিলল না। এদিকে ইয়াসের মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে। হঠাৎ রশনির চোখ পড়ল একজন ব্লু ড্রেস পরা 22-23 বছরের একটা ছেলে, হাতে একটা ব্লু প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, যাতে ইয়াসের নাম লেখা। স্যার ওই দেখুন, উনি হয়তো আমাদের রিসিভ করতে এসেছেন। রশনির কথায় ইয়াস লোকটার দিকে তাকালো, আর দেখেই যেন ওর মাথায় আরও আগুন ধরে গেল। কারণ ছেলেটা হ্যাবলার মতো হাতে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, খোঁজা তো দূরের কথা। ইয়াসের মন চাইছে গিয়ে কানের নিচে 2টা বাজিয়ে দিতে। ইয়াস আর রশনি ছেলেটার কাছে গেল। ছেলেটা ইয়াসকে দেখে বলল, আর ইউ ইয়াস আহমেদ চো? ইয়াস ছেলেটার কথা শেষ হওয়ার আগেই বলল, Yes, I am. হাই, আমি রিদ, আপনাদের গাইড, অ্যান্ড আমি আপনাদের রিসিভ করতে আসছি। আরে বাহ, আপনি বাংলাও পারেন? জি ম্যাম, আমি বাঙালি। বাহ ভাই বাহ। থ্যাঙ্কস। রশনি ছেলেটার ক্যাপ লক্ষ্য করে দেখলো তার ডোরেমন ডিজাইনের। আপনি ডোরেমন দেখেন? হ্যাঁ, আমার ফেভারিট। আপনি দেখেন? আমিও দেখি, বাট আমার সব থেকে বেশি ফেভারিট শিনজান। বাট ডোরেমন বেস্ট। শিনজান বেস্ট। ডোরেমন বেস্ট। বললাম না শিনজান বেস্ট। ইয়াস এবার রশনির দিকে চোখ রাঙিয়ে তাকালো। রশনি চুপ হয়ে গেল। ইয়াস এবার রিতের দিকে তাকালো। ইয়াসের চাহনি দেখেই ওর কেমন যেন ভয় কাজ করতে লাগলো। চলুন তাহলে এবার হোটেলে যাওয়া যায়। ইয়াস রিতকে পাশ করে রশনিকে নিয়ে গাড়িতে বসে পড়লো। গাড়ি আপন গতিতে চলছে, আর রশনি জানালার বাহিরে মুখ বের করে ব্যাংকক শহরটা দেখে নিচ্ছে। জায়গাটার সৌন্দর্য মাপা বড় দায়, কিন্তু ইয়াস ব্যস্ত রশনিকে দেখতে। বাতাসে রশনির সব চুলগুলো ওর মুখে উড়ে আসছে, যা ওকে আরও পাগল করে দিচ্ছে। কিন্তু ইয়াসের এই প্রশান্তি বেশিক্ষণ টিকল না। আবার রশনি আর রিতের বকবকানি শুরু। দুইজনের স্বভাব অনেকটা একই। অনেকটা জার্নি করার পর ইয়াস আর রশনি এসে পৌঁছায় হোটেল অ্যারিয়াসম ভিলা। চোখ ধাঁধানো সুন্দর হোটেলটা। পছন্দ হয়েছে ম্যাম? একটু বেশি। তারপর রিত ইয়াসকে রুমের চাবি দিয়ে দিল। রশনি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। ইয়াস বলল, আমার খুব টায়ার্ড লাগছে, তো এখন শাওয়ার নেব। তো আমাকে বলছেন কেন? রশনির কথার প্রত্যুত্তরে ইয়াস একটা বাঁকা হাসি দিল। নো প্লিজ। ইয়াস কিছু না বলে এসে রশনিকে কাঁধে তুলে নিল। রশনি পেছন থেকে ইয়াসের পিঠে কিল ঘুষি খামচি দিয়েই যাচ্ছে, বাট নো লাভ। ইয়াস রশনিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। এর পরেরটা ওরাই দেখা নিব, আপনারা না দেখলেও চলবো। বিকালে রিত এসেছে ইয়াস আর রশনিকে সি বিচে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এবার সাথে করে কার না সাইকেল নিয়ে এসেছে। এভাবে তাকানোর কিছু নেই তো, আমি জানি তুমি সাইক্লিং করা পছন্দ করো। আপনি কিভাবে জানলেন?
ইয়াশ বলতে নেবে তার আগে রশনি আবার বলল, এটা জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি উত্তরে বলবেন এইটুকু ইনফরমেশন জোগাড় করা ইয়াশ আহমেদের কোনো ব্যাপারই না। চলো এবার। রিত, ইয়াশ আর রশনি তিনজন তিনটা সাইকেলে ঘুরছে। ইয়াশের চোখ বারবার রশনির দিকে আটকে যাচ্ছে। লেট মি ডেসক্রাইব ইউ গাইজ হার টুডেজ ড্রেস আপ। আর্মি প্রিন্টেড জগার্স প্যান্ট, কালো টি শার্ট, কালো জ্যাকেট, কালো স্নিকার্স, হাতে ব্যাগ, আর ছেড়ে রাখা চুলগুলো বাতাসের সাথে সঙ্গ দিয়ে খেলছে। এমনিতেই লাইট ব্রাউন কালারের চুলগুলো, তার উপর আবার সূর্যের আলোর মিশ্রণে মিশে আছে। ও ইয়াহু! রশনির চিৎকারে ইয়াশের ধ্যান ভাঙল। এভাবে চিৎকার করে? কিছু সময় পর ওরা বিচে গিয়ে পৌঁছালো। সেখানে পৌঁছানোর সাথে সাথে রশনি সাইকেল রিতের কাছে দিয়ে ভোঁ দৌড় সবখানে ছুটাছুটি করছে। এই মেয়েটাকে নিয়ে যাবে কি করব? ইয়াশ পাশে তাকিয়ে দেখে রিতও সেখানে নেই। তারপর লক্ষ্য করে দেখলো সামনেই রশনি আর রিত রেস খেলছে। ইয়াশের মাথা আরও গরম হয়ে গেল। ওর যে রশনিকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না, সেখানেও এখানে ইয়াশের সাথে ঘুরতে এসে অন্য একটা ছেলের সাথে ঘুরছে। আর এই ছেলেটাই বা কেমন, চেনে না জানে না, অচেনা একটা মেয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। একে কে যে আমাদের গাইড হিসেবে সিলেক্ট করেছে! ও হ্যাঁ, আমার মমি তো। ইয়াশ গিয়ে ওদের সামনে দাঁড়ালো। তোমরা তাহলে তোমাদের রেস চালিয়ে যাও, আমি না হয় প্লেনের পিছনে ঝুলে ঝুলে চলে যাব। হ্যাঁ, বাংলাদেশ আসলে লাভ দেবো না। বাট ইটস টু রিস্কি। হ্যাঁ, পড়ে গেলে হাত পা ছিলে যাওয়ার সম্ভাবনাও আছে। রজনী, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো প্লেনের ভেতর বসেও যেতে পারেন। আপনার কথায় লজিক আছে। আমি কখনো ইললজিক্যাল কথাবার্তা বলি না। ওয়াও ভাই, ওয়াও। আমার কপি। রজনী, আরে গলা নাকি মাই? আমার কিন্তু রাগ। ইয়াশকে থামিয়ে রশনি আবার বলতে শুরু করলো, আচ্ছা শুনুন না, ওখানে না একটা কম্পিটিশন হচ্ছে, তাই রিত আর আমি সেটাই অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা শুনে ইয়াশের রাগে যেন মাথায় রক্ত চড়ে গেল। ও টেনে রশনিকে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। দেখো রজনী, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি বারবারই হচ্ছে? কি বাড়াবাড়ি হচ্ছে মানে? তুমি তোমার হাজবেন্ডকে রেখে অন্য একটা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর এখন কিনা বলছো তার সাথে কোনো কম্পিটিশনেও নামবে? কেন, আমি কি মরে গেছি নাকি? শোনো রজনী, আমি চুপ আছি বলে ভেবো না তুমি যা ইচ্ছে তাই করবে, আমি কিছু বলবো না। আরে থামুন থামুন থামুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। এই কম্পিটিশনটা ভাই আর বোনদের একসাথে খেলার জন্য, আর আমার কোনো ভাইও নেই, তাই রিতকে নিয়ে খেলতে চেয়েছিলাম। আর ওই দেখুন, জিতলে আমি ওই বড় হোয়াইট কিউট টেডি বিয়ারটা পাবো। ভাই বোনদের খেলা? জি হ্যাঁ, আপনি খেলবেন আমার সাথে? ইয়াশ চোখ রাঙিয়ে রশনির দিকে তাকালো, আর রশনি মুখ টিপে হাসছে। তো আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি? ইয়াশ মাথা নাড়িয়ে সম্মতি দিল। জলনে ওয়ালে কা মুখ কালা। What do you mean by say that? সব দেখুন, আমরা পার্টিসিপেট করেছি আর জিতেও গিয়েছি। বাচ্চাদের মাঝখানে দুটো বুড়ো পার্টিসিপেট করলে জিতবে, এটা তো স্বাভাবিকই। ও প্লিজ, আপনার হিংসে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। ইয়াশ লক্ষ্য করলো অনেকক্ষণ ধরে রিতের ফোন বেজে চলেছে, কিন্তু ও অ্যাভয়েড করছে। তাই বলল, কার কল আসছে? তুমি রিসিভই করছো না কেন? সত্যিটা বলো। ইয়াশের চাপে পড়ে রিত সত্যিটা বলে দিল। আসলে স্যার, আমার আম্মুর শরীরটা একটু খারাপ, তাই বারবার কল করেছে আমাকে বাসায় আসার জন্য। তাহলে তুমি রিসিভ করছো না কেন? এমনি। তোমার এখন তার পাশে হওয়া উচিত। মা বড় দামি জিনিস, একবার হারিয়ে গেলে আর ফিরে পাবে না। মা না থাকার কষ্টটা আমি জানি। ওই যে এবার এইসব কথা বাদ দাও,
এখন তুমি তোমার মায়ের কাছে যাও। কিন্তু স্যার আপনারা? আমরা এখানে কিছুক্ষণ ঘুরে তারপর হোটেলেই ফিরবো, তো তুমি যাও। থ্যাঙ্কস স্যার। বলে রিত সেখান থেকে চলে গেল। রশনি বলল, সিরিয়াসলি? She is my stepmother, the second wife of Mr. Yanov Ahmed Chowdhury. আমার মা তো আমার বয়স যখন আর তখনই মারা যান। ইয়াশের কথায় রশনি যেন বড়সড় একটা শক খেলো। সিরিয়াসলি? কিন্তু তাকে দেখে বোঝাই যায় না বাকি সব সৎমাদের মতো নাকি আপনাকে খুব ভালোবাসে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম, আপনার কি আপনার বাবার সাথে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে? মানে আপনাকে কখনো তাকে বাবা বলে ডাকতে দেখিনি। রশনির কথায় ইয়াশ অনেকটা ক্ষেপে গেল। বলেই রশনির হাতটা ধরে ওকে টানতে টানতে সমুদ্রের দিকে নিয়ে যেতে লাগলো। এদিকে একটার পর একটা দামি কাঁচের জিনিস মাটিতে ছুঁড়ে ফেলছে নেহা। আজ যেন সব কিছুই ধ্বংস করে দেবে। কাঁচ ভাঙার শব্দে তাড়াতাড়ি নেহার রুমে গেল নিশা, আর গিয়েই নেহার গালে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠালো। কিন্তু তা করার আগেই নেহা ওর হাতটা ধরে ফেললো। ডোন্ট ডিয়ার টু ডু দিস বলে নিশার হাতটা ছুঁড়ে নিজের কাছ থেকে ওকে সরিয়ে দিল। নেহার কাছে নিশার প্রচুর রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নিল। তারপর শান্তভাবেই বলল, এইসব কেন করছিস? বাসায় কেউ নেই বলে প্রবলেম হয়নি, কিন্তু যদি রাফি বা মা দেখে ফেলতো তখন কি হতো ভাবতে পারছিস? আমি কিছু ভাবতে বা জানতে চাই না। বোন আমার, বল আমাকে কি হয়েছে। আমি না জাস্ট বুঝতে পারছি না তুমি এমন আচরণ করছো কেন, যেন তুমি কিছুই জানো না। নিশা চুপ করে দাঁড়িয়ে আছে। নেহা এবার নিশার কাছে গিয়ে নিশাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, সবরের ফল মিষ্টি হয় কথাটা শুনেছিস তো? তাহলে এবার একটু দেখেও নে, তোর ইস্যু তোরই থাকবে, প্রমিস। ইটস নট ফেয়ার। আপনি আমাকে পুরো ভিজিয়ে দিলেন, কিন্তু নিজে হিরো সেজে আরামসে দাঁড়িয়ে আছে। রশনির কথা শেষ হওয়ার আগে পানির আর একটা ঢেউ এসে ওকে আবারও পুরো ভিজিয়ে দিল, যার ফলে ওর মুখের ওপর সব চুলগুলো স্টিকারের মতো লেগে আছে। ইয়াশ রশনির অবস্থা দেখে এবার জোরে জোরেই হেসে দিল। রশনি এবার টেনে ইয়াশকে পানির কিছুটা সামনে নিয়ে দাঁড় করালো। পরক্ষণে আরেকটা ওয়েভ এসে ইয়াশকেও চুপা করে দিল। ইয়াশ রশনির দিকে চোখ রাঙিয়ে তাকালো, যা দেখেই রশনি দৌড় দিতে নেয়, কিন্তু তার আগেই ইয়াশ ওকে পেছন থেকে ধরে ফেলে। আর ইয়াশ মনে মনে বলে রশনিকে ধরতে গেল। গোল গোল ঘোরাতে থাকে, আর রশনি সেটা খুব এনজয় করছে। আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো। আসার সময় দুজন একটা সাইকেলে বসেই আসলো। রাতে রশনি শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। রাতে গোসল করাটা ওর অভ্যেস, কিন্তু রুমে এসে ইয়াশকে কোথাও দেখতে পেল না। বিছানার চোখ পড়তেই দেখলো একটা প্যাকেট রাখা, তার সাথে সাইডে ব্ল্যাক কালারের পেপার, যার মধ্যে হোয়াইট ইঙ্ক দ্বারা কিছু লেখা। রশনি কাগজটার লেখাগুলো পড়া শুরু করলো। রশনি মনে মনে বলল, শালা, তোর থেকে খারাপ আর কেই বা হতে পারে। রশনি এবার প্যাকেটটা খুলে দেখলো। একটা ব্ল্যাক কালারের স্লিভলেস গাউন, উপরি অংশে নেটের, এক কথায় স্লিভলেসের মধ্যে গর্জিয়াস। রশনি মনে মনে বলল, জান থাকবে পৈরানি, না হলে পরে আবার দেখা যাইব আমারই জুস বানিয়ে খায়া ফেলবো। রশনি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলের নিচে চলে গেল, কিন্তু নিচে এসে ইয়াশকে দেখতে পেল না। রশনি এদিক সেদিক ইয়াশকে খুঁজছিল, তখনই হঠাৎ কে যেন এসে পেছন থেকে রশনির মুখ রুমাল চেপে ধরল, আর ও ওখানেই বেহুশ। রশনি যখন জ্ঞান ফিরল তখন তাকিয়ে শুধুই অন্ধকার আবিষ্কার করলো, কিন্তু কানে সফট মিউজিক ভেসে আসছে, আর এটা বুঝতে পারলো যে ও একটা চেয়ারের মধ্যে বসে আছে। খুব সাবধানতার সহিত ও উঠে দাঁড়ালো, আর এক কদম আগে বাড়ানোর সাথে সাথে কিছু একটাই ওর পায়ের চাপ লেগে কিছুটা জায়গা আলোকিত হয়ে ওঠে। রশনি লক্ষ্য করলো ওর পায়ের নিচে, মানে যেটাতে ও পা ফেলেছিল, ওটা একটা ছোট্ট পাথর, যার গায়ে লেখা টেক 5 স্টেপস। রশনি খেয়াল করে দেখলো যতটুকু আলো জ্বলছে তার শুধু 4 কদম পর্যন্তই। রশনির মাথায় কিছুই ঢুকছে না।
কিন্তু তারপরও ওটা অনুসরণ করে ও সামনের দিকে 4 কদম এগোলো। তারপর যেখানে আলো শেষ হয় সেখান থেকে আরও 1 কদম এগোলো, আর সাথে সাথে আবার একটা পাথর ওর পা লেগে কিছুটা জায়গা আলোকিত হয়ে ওঠে। ওই পাথরটারও বালতিতে কিছুটা ঢাকা ছিল। রশনি বালি সরিয়ে দেখলো ওটার গায়ে লেখা টেক 8 স্টেপস অ্যান্ড টার্ন লেফট। রশনি তাই করলো। তারপর এমনি আর একটা পাথর পেল। এমনি কিছু চলতে থাকে, তারপরও এসে পৌঁছায় আর একটা পাথরের কাছে। কিন্তু এই পাথরটা অনেক বড়, আর এর গায়ে কিছু লেখা নেই, শুধু পাথরটার ওপরে একটা ছোট্ট কালো রঙের বক্স রাখা। বক্সটার ওপর শুধু ওপেন লেখা। রশনি বক্সটা খুলে দেখলো ওটার ভেতর সুইচের মতো কিছু একটা আছে। ওটার ওপর আবার প্রেস লেখা। সুইচটাই চাপ দেওয়ার সাথে সাথে কোথা থেকে স্পটলাইট এসে রশনির উপর পড়ে আর গান বন্ধ হয়ে যায়। হঠাৎ আলোর কারণে রশনি ওর চোখগুলো ঢেকে নেয়। তারপর আস্তে আস্তে সামনের দিকে তাকায়, আর সামনে তাকিয়ে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ ইয়াশ 1 হাঁটু গেড়ে রশনির সামনে বসে আছে। তারপর আস্তে আস্তে সামনের দিকে তাকায়, আর সামনে তাকিয়ে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ ইয়াশ 1 হাঁটু গেড়ে রশনির সামনে বসে আছে। স্যার, আপনি এসব আমি কিছু বুঝতে পারছি না। আই লাভ ইউ। হ্যাঁ? হ্যাঁ, ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমায়। বলেই ইয়াশ ওর হাতে থাকা ছোট্ট বক্সটা খুললো। ওটাই একটা ব্ল্যাক ডায়মন্ডের রিং দেখতে পেল। রশনি ওর 2 হাত গুজে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর নাই কখনো ভালোবাসবো। বলেই রশনি চলে যাওয়ার জন্য পেছনে ঘোরে। কোথায় যাচ্ছ? রশনি এখন খেয়াল হলো ও তো এখন নিজেই আছে, কোথায় আছে সেটাই জানে না, তাহলেও যাবেই বা কোথায়। তাই সে সেখানেই থেমে গেল। ইয়াশ আবার বলা শুরু করলো, আমাদেরই সীমাবদ্ধ তুমি, তাই পালাতে চেয়েও লাভ নেই। রশনির এবার কিছুটা রাগ হলো। আমার কোনো ইচ্ছারই যখন দাম নেই, তাহলে এভাবে প্রপোজ করছেন কেন? রশনির কথায় স্মিত হাসলো ইয়াশ। তারপর ওর হাতটা নিজের কাছে নিয়ে এসে আংটিটা পরিয়ে দিল। রশনি চেয়েও হাতটা ছোটাতে পারল না। তা দেখে ইয়াশের ওর হাতে একটা চুমু খেয়ে ওর হাতটা ওর বুকের সাথে মিশিয়ে রাখলো। কে বলেছে আমি তোমাকে প্রপোজ করছি? রশনি কিছুটা ভ্রু কুঁচকালো। মানে আমি শুধু তোমাকে এটা জানাচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি, আর নতুন করে প্রপোজ করারই বা কি আছে? তুমি তো আমারই, তুমি চাইলেও আমার, না চাইলেও তুমি আমার। বলেই হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসলো। তারপর ওর কপালে চুমু দিল। ইয়াশ একটা চুটকি বাজালো, আর সাথে সাথে পুরো জায়গাটা আলোকিত হয়ে গেল। তারপর আরেকটা চুটকি বাজানোর সাথে সাথে মিউজিক বেজে উঠল। ইয়াশ রশনির কোমরে 1 হাত রেখে অন্য হাত নিজের মাঝে রেখে ডান্স করতে শুরু করলো। এটা কেমন ভালোবাসা? ভালোবাসায় তো কোনো কষ্ট থাকে না, তাহলে আপনার ভালোবাসায় আমি এত যন্ত্রণা অনুভব করি কেন? ভালোবাসা তো জোর করে হয় না, কিন্তু আপনার ভালোবাসা যে জোরের স্তম্ভের ওপরেই দাঁড়িয়ে আছে, বলুন না, এটা কেমন ভালোবাসা? রশনির কথা ইয়াশ হাসলো। তারপর ওকে ঘুরিয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর ওর কাঁধে মুখ রেখে কানে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমায়। ইয়াশের মাতাল করা কণ্ঠের কথাগুলো রশনির বুকে তীরের মতো গিয়ে লাগছে। ইয়াশ রশনিকে আরও শক্ত করে জাপটে ধরল। ভালোবাসি, খুব ভয়ঙ্করভাবে ভালোবাসি তোমায়। আমার ভালোবাসার মাঝে কোথাও তুমি শান্তি দেখতে পাবে না, বরং যেখানেই তাকাবে সেখানে শুধু যন্ত্রণাই দেখতে পাবে। রশনির চোখে পানি টলমল করছে। সেখান থেকে 1 ফোঁটা পানি এসে ইয়াশের হাতে পড়ল। ইয়াশ ওকে ঘুরিয়ে নিজের দিকে আনলো। ইয়াশ রশনির চোখের পানি মুছে দিতে দিতে বলল, জানো তো, ভালোবাসা না একটা আর্ট, সেটাকে এক একজন এক একভাবে আঁকে বা বলতে পারে। আমি হয়তো সবার মতো ভালোবাসতেই জানি না, আমার ভালোবাসাটাই এমন, আমি এভাবেই ভালোবেসেছি। রশনির চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। তার মানে আমি কি চাই সেটা আপনার কাছে মূল্য নেই? হয়তো এটাই আমার ভালোবাসার নিয়ম। রশনি ইয়াশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়াশ ওকে আরও আঁকড়ে ধরে। ভুল 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 ভুল, আপনি ভুল, আপনার ভালোবাসা ভুল। এটা কোনো ভালোবাসা না, এটা শুধু আপনার ক্ষমতার প্রদর্শন মাত্র।
কেন আমাকেই আপনার নিয়মে চলতে হবে? আমি আপনার হাতের পুতুল না। কি বললো তোমাকে যে শুধু তোমাকেই আমার নিয়মে চলতে হবে? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমার হয়ে থাকতে হবে। যেদিন তুমি আমায় ভালোবাসবে সেদিন তুমি মুক্ত। সেদিন শুধু আমার মনে নয়, আমার পুরো পৃথিবীতে তোমার রাজত্ব হবে, সাথে আমার উপরও। বলেই আবার ওর কোমরে হাত দিয়ে সফট মিউজিকের তালে তাল মিলিয়ে ডান্স করতে শুরু করলো। রশনি কিছু বলবে তার আগেই ইয়াশ বলা শুরু করলো, দেখো তো কত কষ্ট করে তোমার জন্য জায়গাটা ডেকোরেট করলাম, আর তুমি দেখছোই তো না। রশনি এতক্ষণ ইয়াশের কথার জালে ছিল, তাই খেয়ালই করেনি। রশনি এবার পুরো জায়গাটা দেখে নিল। ওরা ছাড়াও আরও অনেকে আছে এখানে যারা ডান্স করছে, কিন্তু সবাই বিভিন্ন ডল আর কার্টুনের কস্টিউম পরা। ওখানে অনেকগুলো গাছও আছে। গাছগুলো ডালের সাথে প্লাস্টিকের তৈরি স্টার, হার্ট, অ্যানিমালস ইত্যাদি ঝুলে আছে। বালির মধ্যে বিভিন্ন রঙের লাইটস জ্বলছে, আর চারিদিকে স্নো হোয়াইট লাইটস দিয়ে ডেকোরেশন করা। সব কিছু মিলিয়ে পরিবেশটা জাস্ট ওয়াও। রশনি এতক্ষণ হাঁ করে চারিদিকটা দেখছিল। ইয়াশের কথাই ওর ধ্যান ফেরে। চলো ডিনার করবে। বলেই রশনির হাত ধরে একটা গোল টেবিলের কাছে নিয়ে গেল। তারপর চেয়ার টেনে রশনিকে বসতে দিল, আর অপরটায় নিজে বসলো। ওরা যেই জায়গাটায় বসেছে তার পাশে দুই লাইনে দাঁড়িয়ে কয়েকটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে সেম ড্রেস পরে হাতে মিনি গিটার নিয়ে বাজাচ্ছে। এটা একটু বেশি কিউট ছিল। ইয়াশের রশনিকে খাইয়ে দিচ্ছিল, তখনই রশনি ইয়াশকে জিজ্ঞাসা করে বসে, আচ্ছা, আমাকে কিডন্যাপ কি আপনারাই করেছিলেন? করিয়েছিলাম না, আমিই করেছিলাম। মানে ওটা আপনি ছিলেন? ইয়েপ। ডাকাত রূপটাও দেখে নিলাম। কে? রশনি ডানে বামে মাথা ঘোরালো। ড্রাইভিং স্টার্ট করার আগে একবার জানালায় মাথা ঠেকিয়ে বসে হালকা রশনিকে দেখে নিল ইয়াশ। কিছু না বলে ড্রাইভিং করা স্টার্ট করলো। আপনি আমাকে ভালোবাসেন, তাই না? হঠাৎ রশনির এমন কথায় একবার ওকে দেখে নিল, তারপর কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ভালোবাসলে ওই দিন রাতে হোটেলে আমাকে ধর্ষণ করতে চেয়েছিলেন কেন? ইয়াশ তাও কিছু বলল না। ইয়াশের ব্যবহারে রশনির এবার কিছুটা রাগ হলো। গাড়ি থামান, আমি নামবো। আপনি থামাবেন নাকি আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিব? ঠিক আছে, তাহলে তাই হোক। বলেই যেই না গাড়ির দরজা খুলতে যাবে তার আগে ইয়াশ জোরসে ব্রেক মারে। তারপর নিজে কার থেকে নেমে রশনিকে টেনে বের করে। রশনির হাতের ব্যাচে স্টোনের স্টার ছিল, যেটাতে ইয়াশ জোরে চেপে ধরে, যার ফলে রশনি হাত ছাড়ানোর জন্য চেঁচামেচি শুরু করে। হাত ছাড়ুন, লাগছে আমার। বলেই আবার জোরে চিৎকার দেয়। ইয়াশ চোখ রাঙিয়ে তাকায় ওর দিকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। দেখুন, আপনি যদি আমার হাতটা এখন না ছাড়েন তাহলে কিন্তু আমি। কি? না ছাড়লে কি করবে? ওই ছেলেগুলোর মতো আমাকেও মারবে? বলে ওর দিকে এগিয়ে যেতে শুরু করলো, আর রশনি পেছনে। বললে না যে কি করবে? আমি আমি সত্যি, হ্যাঁ, আমি চিৎকার করব। চিৎকার করে লোকজন জড়ো করব আর বলবো আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। তাই? বলেই রশনির কোমর চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে দিল। তারপর ওর পুরো ঘাড়ে মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। কিছুক্ষণ পর রশনি ইয়াশের সাথে পেরে উঠতে না পেরে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে ইয়াশ রশনির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। কিছুক্ষণ পর ইয়াশ ওকে ছেড়ে দিল, তারপর ওকে অবাক করে দিয়ে ধাক্কা দিয়ে গাড়ির ফ্রন্ট সাইডে ফেলে দিল। তারপর ওর দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালো। রশনি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। তো কি যেন জিজ্ঞেস করছিলে তুমি? রশনির গালে স্লাইড করতে করতে বলল। রশনি কিছু বলছে না, শুধু অসহায় দৃষ্টিতে ইয়াশের দিকে তাকিয়ে আছে। আপনি সত্যি অনেক খারাপ। বলা মাত্রই চোখে টলমল করতে থাকা পানিগুলো থেকে এক ফোঁটা এসে ইয়াশের আঙুলে পড়ল। ইয়াশ ওই আঙুলটাকে নিজের সামনে এনে তাচ্ছিলের একটা হাসি দিয়ে তা ছিটকে ফেলে দিল। তারপর ওকে এক টান দিয়ে উঠিয়ে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। রশনি আবারও আগের মতো বাহিরের দিকে মুখ করে বসে আছে, আর ইয়াশ নিজের মতো ড্রাইভ করছে। ইয়াশ নিজের মনে মনে কিছু একটা আওড়ে বাঁকা হাসল।
পরের দিন রশনি নিউজ ফিডে ঘুরঘুর করছিল। তখনই ওর মনে হলো কে যেন ওর নাম ধরে ডাকছে। কয়েকবার মনের ভুল বলে ইগনোর করলেও বারবার একই জিনিস ঘটাতে ও বারান্দায় গিয়ে দেখেই নিল। বারান্দায় আসা মাত্রই ওর চোখ যেন উল্টে গেল, কারণ নিচে সবাই মাথার ওপর রশনির নামের অক্ষরগুলো প্লে কার্ডে লিখে দাঁড়িয়ে আছে, যার জন্য নিচে পুরো জায়গাটা জুড়ে রশনির নামটা ফুটে উঠেছে। রশনি তা দেখে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু কিছু সিঁড়ি পার করার পরই দেখতে পেল অনেকগুলো বাচ্চা সিঁড়িতে লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবার হাতেই একটা ঝুড়ি। রশনি একটা বাচ্চার সামনে গেল আর বাচ্চাটা ওর ঝুড়ি থেকে বের করে ওকে একটা গোলাপ ফুল দিল। রশনি ফুলটা নিয়ে নিল। তারপর আর একটু নিচে নামার পর আরেকটা বাচ্চা এসে ওর হাতে চকলেট দিল, পরেরটাতে টেডি, এমনি আরও অনেক গিফটস রশনি সবগুলো নিয়ে নিল। ঠিকই, কিন্তু এগুলো দেখে ওর এখনও অবাক লাগছে। কিন্তু যখন নিচে আসলো তখন সেখানে কাউকেই দেখতে পেল না। হঠাৎ রশনি নিজের কাঁধে নরম তুলতুলে কিছু অনুভব করলো। পেছনে ঘুরে দেখলো শিনচ্যানের কস্টিউম পরা একটা লোক দাঁড়িয়ে আছে। শিনচ্যান দেখেই ও পাগলের মতো লাফাতে শুরু করলো। লোকটা ওর সাথে ডান্স করার জন্য ওর দিকে হাত বাড়িয়ে দিল। রশনিও বেশি কিছু না ভেবে হাত ধরে নিল। মিউজিক শেষে লোকটা কস্টিউমের হেড পার্টটা খুলে নিল। আপনি? রশনি লক্ষ্য করলো ইয়াসের ঘেমে অবস্থা খারাপ, চুলগুলো সব মুখের সামনে লেগে আছে, আর এতক্ষণ এটা পরে থাকার কারণে গরমে গাল আর নাক লাল হয়ে আছে, কিন্তু তবুও এই অবস্থায় প্রচুর কিউট লাগছে। কিন্তু আপনি এগুলো করছেনই বা কেন? তুমি এনজয় করেছো? অনেক। তাহলেই হবে। আচ্ছা চলো ঘুরতে যাই। হ্যাঁ চলো। ইয়াশ আর রশনি আজ সেম গেট আপে বেরিয়েছে। হাতে কালো ব্যাজ, ব্ল্যাক জিন্স, হোয়াইট কেডস, হোয়াইট শার্ট যা এক সাইড দিয়ে ইঙ্ক করা। দুজনেই পাশাপাশি হেঁটে যাচ্ছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ইয়াশ কিছু না বলে গিয়েই রশনির হাতটা ধরলো। রশনিও ছাড়ানোর চেষ্টা করলো না। দুজনের মুখে মুচকি হাসি, তবে তা আড়ালে। কিন্তু রশনির এই শান্তি আর বেশিক্ষণ টিকলো না। কোথা থেকে একটা মেয়ে উড়ে এসে ইয়াশের ওপর জুড়ে বসলো। মেয়েটার নাম রেইন। সম্ভবত ওরাও এখানে ঘুরতে এসেছে, কারণ দেখে থাইল্যান্ডের তো মনে হচ্ছে না। সে যাই হোক, মেয়েটা হঠাৎ কোথা থেকে এসে ইয়াশের হাতে ফোন চাপিয়ে দিয়ে বলেছে ওদের ছবি তুলে দিতে। আর এই ইয়াশটাও কি সুন্দর তুলে দিচ্ছে, আর এখানে রশনির দিকে ওর কোনো খেয়ালই নেই। ছবিগুলো সুন্দর হয়েছে বলে মেয়েটা এসে ইয়াশকে জড়িয়ে ধরলো। যেই না কিস করতে যাবে তখনই রশনির চিৎকার দিয়ে রাস্তায় বসে পড়ল। ইয়াশ তাড়াতাড়ি রেইনকে সরিয়ে দিয়ে রশনির কাছে গেল। আমার পাটা মেবি মচকে গেছে। তোমার পা এত মচকে কিভাবে গো? ওই দিন অফিসেও মচকে গেছিল। তো এটা কি আমার দোষ? দাঁড়া, ওই দিনের মতো আরেকটা মোচড় দিয়ে দেখি। না না প্লিজ, ওটা তো অনেক ব্যথা লাগে। তাই যদি এখন আমি পাবলিক প্লেসে কান্নাকাটি শুরু করি, নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না। তাহলে হোটেলে ব্যাক করে যেতে হবে, চলো। হ্যাঁ দাঁড়ান। রশনি উঠতে গিয়েও পারল না। উফ, এখন আমি উঠবো কিভাবে? আমার পা তো মচকে গেছে। কাশ ওই দিনের মতো নিহার এসে আমাকে কোলে তুলে নিত। রশনির কথা ইয়াশ অনেকটা ক্ষেপে যায় আর নিজেই ওকে কোলে তুলে নেয়। তারপর রেনের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে যাওয়ার জন্য হাঁটা শুরু করে, আর রশনি পেছন থেকে রেনকে বিভিন্নভাবে ভেঙানো শুরু করলো। বিজনেসম্যান থেকে কিডন্যাপার হতে দেখলাম, নাও ক্যামেরাম্যান। জীবনে যার কত কিছু দেখবো। তোমার হিংসে হচ্ছে বুঝি? এভাবে জোক মারতে থাকলে একদিন কপিল শর্মাকেও টেক্কা দিয়ে যাবেন। তাই না? বলেই রশনিকে ফেলে দিতে নেয়, কিন্তু তার আগেই রশনি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। আমি জানতাম। বলেই রশনির পেছনে ছোটে আর রশনির দৌড়। এক পর্যায়ে ইয়াশ ওকে ধরে ফেলে, তারপর আবার একসাথেই হেসে দেয়। রাতে পাহাড়ের চূড়ার ওপর ইয়াশের কাঁধে নিজের মাথা রেখে বসে আছে রশনি, আর রশনির মাথার ওপর ইয়াশের মাথা। দুজনের মাঝে পিনপতন নীরবতা। ইয়াশের শরীর থেকে নেশা ধরানো একটা স্মেল আসছে, যা রশনিকে ক্রমশই পাগল করে দিচ্ছে।
কিন্তু এবারও রশনির শান্তি আর বেশিক্ষণ টিকল না। হঠাৎ কি হলো, ইয়াশ নিজেও উঠে গেল আর রশনিকেও টেনে ওঠালো। 5 4 3 শিনজানের থিম সঙ্গের লিরিক্সে তো 5 ছিল না। ইয়াশ এক বলার সাথে সাথেই আকাশে কিছু ইংলিশ অক্ষর ভেসে উঠতে শুরু করলো। রশনি ভালো করে লক্ষ্য করে দেখলো সবগুলো অক্ষর একসাথে হয়ে হ্যাপি বার্থডে রশনি দেখাচ্ছে। যা দেখা মাত্রই রশনির মুখে হাত দিয়ে চিৎকার করে লাফাতে শুরু করে। রশনি ভালো করে লক্ষ্য করে দেখলো সবগুলো অক্ষর একসাথে হয়ে হ্যাপি বার্থডে রশনি দেখাচ্ছে। যা দেখা মাত্রই রশনির মুখে হাত দিয়ে চিৎকার করে লাফাতে শুরু করে। ভালো লেগেছে? রশনি কিছু না বলে ইয়াশকে চাপটে ধরলো আর বারবার থ্যাংক ইউ বলছে। ইয়াশও রশনিকে জড়িয়ে ধরলো। থ্যাঙ্কস বলতে হবে না, তোমার ভালো লাগলেই হলো। আজ পর্যন্ত কেউ আমাকে আমার বার্থডেতে এভাবে উইশ করেনি। আচ্ছা এবার এটা দেখো। ইয়াশের কথায় রশনি সামনের দিকে তাকালো। এবারও আকাশে কিছু লেখা ভেসে উঠেছে, যা পড়ে একত্রিত হয়ে আই লাভ ইউ দেখাচ্ছে। আর এদিকে রশনি ব্লাশ করে অবস্থা খারাপ। ইয়াশ রশনির হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, রশনি আমি জানি আমি হয়তো অতীতে তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি, অসভ্যতা আমিও করেছি, কিন্তু বিশ্বাস করো সাথে তোমাকে খুব ভালোবেসেছি। আমাদের বিয়ের দিন তোমার চোখে অন্য কারোর জন্য কি আর আমি সহ্য করতে পারিনি, তাই এমন জানোয়ারের মতো আচরণ করেছি। কিন্তু তুমিই বলো তারপর থেকে কি আর কখনো তোমার সাথে অমন ব্যবহার করেছি? রশনি আমাকে কি একটু মাফ করা যায় না? রশনি কিছু বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। রশনিকে চুপ থাকতে দেখে ইয়াশ এবার কান ধরে মাটিতে 2 হাঁটু গেড়ে বসে পড়ল। প্লিজ রশনি প্লিজ। 1 সপ্তাহ পর, এই 1 সপ্তাহে ইয়াশ রশনিকে আরও অনেক সারপ্রাইজ আর গিফটস দিয়েছে। বিভিন্নভাবে রশনিকে খুশি রাখার চেষ্টা করেছে। এই কয়েকদিনে ইয়াশের প্রতি রশনির ভালো লাগাটা ক্রমশ বেড়েই চলেছে। রিতের সাথেও ওর বন্ডিংটা বেশ ভালো হয়েছে। আজ ব্যাংককে ওদের লাস্ট ডে, কাল ওরা নিজেদের দেশে ফিরে যাবে। বারান্দায় দাঁড়িয়ে রশনি এগুলো ভাবছিল, তখনই পেছন থেকে ইয়াশ এসে ওকে জড়িয়ে ধরলো। এখানে একা একা কি করছো? আমার তো আর কোনো সাঙ্গা পাঙ্গা নেই যে তাদের নিয়ে একসাথে দাঁড়িয়ে থাকবো, তাই একাই দাঁড়িয়ে আছি। ইয়াশ বুঝতে পারলো রশনি রেগে আছে, তাই আরেকটু খ্যাপানোর জন্য বলল, বুঝেছি আমি তোমার সাথে ছিলাম না বলে তুমি রাগ করেছো। ইয়াশ যা চেয়েছিল তাই হলো। রশনি ইয়াশের কথায় আরও খেপে গেল। আমি তা মিন করিনি। থাক আর লজ্জা পেতে হবে না, আমি বুঝে গেছি। আপনি কিন্তু কি করবো বলো, বিজনেসের কাজে অনেক বিজি থাকতে হয় তো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি না থাকলে কি হয়েছে, আমার বাচ্চা তোমার সাথে থাকবে সব সময়। হোয়াট? আপনার বাচ্চাও আছে? মানে আপনি আগে থেকেই ম্যারিড? ছি ছি ছি, আপনার লজ্জা করে না? বউ বাচ্চা রেখে অন্য একটা মেয়েকে তুলে এনে জোর করে বিয়ে করেছেন। আমার তো আপনাকে আগেই দেখে মনে হয়েছিল আপন সর মতো একটা বুড়া লোক, এখনো সিঙ্গেল থাকে কিভাবে? এই থামো থামো, আমার কোনো এক্সট্রা বউ বাচ্চা নেই। আমার বাচ্চা দ্বারা আমি তোমার আর আমার উঠবি চাইল্ডকেই বুঝিয়েছি। এইটা আবার কেমন হাসি? আর তুমি হাসছোই বা কেন? আপনার অবস্থা দেখে। হ্যাঁ, এটাকে বলে গাছে কাঁঠাল গোপে তেল। আসলে এটা আপনার দোষ না, আপনার বয়স তো আর কম হয়নি, অনেক বুড়ো হয়েও আজ পর্যন্ত সিঙ্গেল, তাই অবস্থা বাই দ্য রাস্তা। আপনি বিয়ে করেননি কেন এখনো? নাকি কেউ আপনাকে নিজের মেয়ে দেয়নি, তাই আর না পেরে আমাকে তুলে এনে বিয়ে করে ফেলেন? আচ্ছা, কয়বার অ্যান্ড কতজনের কাছে রিজেক্ট হয়েছেন বলেন তো? শোনো, আমি বুড়ো নয়, ওকে? মাত্র 28 বছরের একজন ইয়াং অ্যান্ড গুড লুকিং পুরুষ। অ্যান্ড লিসেন, ইয়াশ আহমেদ কখনো কারো কাছে রিজেক্ট হয়নি।